আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের ডেভিডসন হেপাটোলজি কোর্সের 8th লেকচারের সেকেন্ড পার্টে। ফার্স্ট পার্টে আমরা অ্যালকোহল রিলেটেড ফ্যাটি লিভার ডিজিজ সম্পর্কে পড়েছি। আজকে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ সম্পর্কে পড়ব। তো এই তিনজন পেশেন্টকে তো তোমরা দেখতে দেখতে একদম বিরক্ত হয়ে যাওয়ার কথা। তো মিসেস নিকিতা যদি বলতো যে তিনি কোনো অ্যালকোহল খান না, তাহলে তার ডায়াগনোসিস কি অ্যালকোহল রিলেটেড ফ্যাটি লিভার ডিজিজ আমরা বলতে পারতাম না। তখন আমরা তার ডায়াগনোসিস কি বলতাম? স্টিয়াটোসিস বলতে হতো। কিংবা মিস্টার জন যদি বলে যে সে কোনো অ্যালকোহল খায়নি কখনো, তাহলে আমরা কি বলতাম তার ডায়াগনোসিস? তখন কিন্তু আর অ্যালকোহলিক হ্যাপাটাইটিস বলতে পারতাম না, আমরা বলতাম নন অ্যালকোহলিক স্টিয়াটো হ্যাপাটাইটিস বা ন্যাশ। কিংবা মিস্টার ডেভ যদি বলতো তিনি কখনো অ্যালকোহল খান না, তখন সেটাকে আমরা কি বলতাম? তখন সেটাকে অ্যালকোহলিক সিরোসিস না বলে আমরা কিন্তু নন অ্যালকোহলিক সিরোসিস বলতাম। তো এই যে আমাদের স্টিয়াটোসিস বা নন অ্যালকোহলিক স্টিয়াটো হ্যাপাটাইটিস কিংবা সিরোসিস, এগুলাকে একত্রে আমরা বলি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। অবশ্য নন অ্যালকোহলিক মানে যে একদমই অ্যালকোহল খাবে না, বিষয়টা সেরকম না। অ্যালকোহল ছেলেদের মধ্যে 28 ইউনিটের চাইতে যদি কম খায়, কিংবা ফিমেলরা যদি 21 ইউনিটের চাইতে কম খায়, তখনও সেটাকে আমরা ফ্যাটি লিভার ডিজিজের অন্তর্ভুক্ত করব। অর্থাৎ অ্যালকোহল রিলেটেড হতে হলে ওই কাট অফ ভ্যালুর চাইতে বেশি অ্যালকোহল খেতে হবে। তবে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, কারো যদি টেট্রাসাইক্লিন বা সোডিয়াম ভ্যালপ্রয়েড জাতীয় ড্রাগের জন্য ফ্যাটি লিভার ডিজিজ হয়, কিংবা ব্যাসিলাস সিরিয়াস টক্সিনের জন্য ফ্যাটি লিভার ডিজিজ হয়, কিংবা প্রেগন্যান্সির জন্য যদি হয়, সেটাকে কিন্তু আমরা নন অ্যালকোহলিক বা অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের অন্তর্ভুক্ত করি না, সেটাকে আমরা অ্যাকিউট ফ্যাটি লিভার ডিজিজের অন্তর্ভুক্ত করি। ওইটা একটা সেপারেট এন্টিটি। তো বর্তমানে একটা নতুন নোমেনক্লেচার দেয়া হচ্ছে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ না বলে এটাকে বলা হচ্ছে মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ। অর্থাৎ অ্যালকোহলের সাথে তো এটার কোনো রিলেশন নাই, ঠিক না? তো এটাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ না বলে বলা হচ্ছে মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ, কারণ এটা মেটাবলিক সিনড্রোমের সাথে বেশি রিলেটেড। মেটাবলিক সিনড্রোম মানে কি? ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপারট্রাইগ্লিসারাইডেমিয়া বা হাইপারলিপিডেমিয়া, এই 5টা কন্ডিশনের মধ্যে কারো যদি 3টা কন্ডিশন থাকে, সেটাকে আমরা বলি মেটাবলিক সিনড্রোম। এবং দেখা যায় যে কারো যদি মেটাবলিক সিনড্রোম থাকে, তার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থাকার চান্স অনেক বেশি বেড়ে যায়। এই জন্য এখন বর্তমানে এটাকে বলা হচ্ছে এমএএফএলডি। তো আগেরটা তো ছিল প্যাথোফিজিওলজি, আমরা যখন দেখেছিলাম ওইটা হচ্ছিল কেন? অ্যালকোহলের কারণে। কিন্তু এখানে তো কোনো অ্যালকোহল নাই, তাহলে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের ইনপুট এবং আউটপুটের ইমব্যালেন্সের কারণে। ইনপুট যদি বেশি হয়, আউটপুট যদি কমে যায়, তখন আমাদের হ্যাপাটোসাইটে ফ্যাটি অ্যাসিড জমা হবে, লিপিড জমা হবে এবং স্টিয়াটোসিস হবে বা ফ্যাটি লিভার হবে। তো এটা কেন হয়? ইনিশিয়েটিং স্টিমুলাস হিসেবে মেইনলি কাজ করে ওবেসিটি বা ইনসুলিন রেজিস্ট্যান্স। এবং এখানে একটা টু হিট হাইপোথিসিস আছে, যে বলা হয় যে প্রথমে কোনো একটা কারণে যদি ফ্যাটি লিভার হয়, সেটা হচ্ছে ফার্স্ট হিট, এবং পরে যদি আরেকটা কারণ আসে, সেটা সেকেন্ড হিট হিসেবে কাজ করে এবং সেটা প্রোগ্রেস করে ন্যাশের দিকে চলে যায়, অর্থাৎ নন অ্যালকোহলিক স্টিয়াটো হ্যাপাটাইটিসের দিকে চলে যায়। কিন্তু বাস্তবে দেখা যায় যে আসলে দুইটা হিটই যে কাজ করবে এরকম না, সিভারাল ডিফারেন্ট হিট অর্থাৎ মাল্টিপল হিট কাজ করে। যেমন বিভিন্ন কারণ হতে পারে, অক্সিডেটিভ স্ট্রেস বা লাইপোটক্সিসিটি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রেস বা গাট ডিরাইভড বিভিন্ন এন্ডোটক্সিন কিংবা সাইটোকাইন বা ইমিউন মিডিয়েটেড ইনজুরি, এরকম মাল্টিপল ফ্যাক্টর কাজ করতে পারে এটার প্রোগ্রেশনের জন্য। তো কি কি ফ্যাক্টর কাজ করতে পারে প্রোগ্রেশনের জন্য? জেনেটিক ফ্যাক্টর, যেমন PNPLA3 জিন বা তার যে প্রোডাক্ট অ্যাডিপোনিউট্রিন জিন, এটাতে যদি কোনো সমস্যা থাকে, এটার রোলটা আমরা গত ক্লাসে দেখেছি। কিংবা কারো যদি বয়স বাড়তে থাকে, সেটা একটা প্রোগ্রেশনের জন্য ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। কারো সেক্স যদি মেল হয়, সেটা একটা প্রোগ্রেশনের ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। বা পোস্ট মেনোপজাল উইমেনদের ক্ষেত্রেও প্রোগ্রেশনটা সাধারণত দেখা যায়। এখন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে আবার অ্যালকোহল কেন লিখলাম? কেউ যদি 28 ইউনিটের চাইতে কম অ্যালকোহল খায়, সেটা তো নন অ্যালকোহলিক, ঠিক না? তো এই অ্যালকোহলটা তার প্রোগ্রেশনের জন্য একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে, কফি কিন্তু প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে, অর্থাৎ এই ক্ষেত্রে কফি খাওয়া কিন্তু ভালো। কিংবা গাট ডিসবায়োসিস বা কোমরবিডিটি যদি থাকে, সেগুলোও কিন্তু প্রোগ্রেশনের জন্য ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তো এইসব পেশেন্ট সাধারণত অ্যাসিমটোমেটিক থাকে, কিংবা বিভিন্ন ভ্যাগ সিমটম থাকে, লাইক ফ্যাটিক বা মাইল্ড রাইট আপার কোয়াড্রেন্ট ডিসকমফোর্ট। তো তাহলে এগুলো দেখে তো আমি আর ডায়াগনোসিস করতে পারবো না। সে যদি আমার কাছে কখনো রুটিন ব্লাড টেস্টের জন্য আসে, তখন আমি বিভিন্ন ইনসিডেন্টাল বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি পাবো। কি পেতে পারি? জিজিটি বেশি পেতে পারি বা এএলটি এএসটি বেশি পেতে পারি। যদি অ্যাডভান্সড ফাইব্রোসিস হয়, তখন অবশ্য এএসটিটা বেশি পাবো এএলটির তুলনায়। এছাড়া অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডির লো টাইটার পেতে পারি বা সেরাম ফেরিটিন এলিভেটেড পেতে পারি। এই ধরনের বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি দেখলে আমি সাসপেক্ট করবো যে তার এনএফএলডি আছে কিনা। তারপরে আমি অ্যাবডোমিনাল ইমেজিং যদি সে আমার কাছে কোনো কারণে করতে আসে, তখন আমি ফ্যাটি লিভার পাবো, ব্রাইট ইকোজেনিক শ্যাডো পাবো। আল্ট্রাসোনোগ্রাফি ছাড়াও আরো বিভিন্ন ইমেজিং আছে, সিটি, এমআরআই, এমআরআই স্পেকট্রোস্কোপি। তবে এগুলো যেহেতু কম অ্যাভেলেবল, এগুলো সাধারণত করা হয় না। তো এইভাবে ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয় সাধারণত। এখন কেউ যদি
টেস্টই করতে না আসে তাহলে তো আর ডায়াগনোসিস হবে না, ঠিক না? কেউ দেখা যাচ্ছে এই সিমটমগুলোকে পাত্তা দিচ্ছে না, বাসায় বসে আছে, তখন তার দেখা যাচ্ছে কি হবে না, ডায়াগনোসিস হবে না। তখন সে লেট প্রেজেন্টেশন করবে সিরোসিস নিয়ে, অনেক দিন ধরে তার এটা থাকতে থাকতে যখন সিরোসিস হয়ে যাবে তখন সে আমার কাছে আসবে। তো একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে সিরোসিসের ক্ষেত্রে যখন সিরোসিস হয়ে যায় তখন কিন্তু ফ্যাটি লিভারের পরিমাণ কমে যায়, অর্থাৎ ফ্যাট ডিপোজিশন আস্তে আস্তে কমতে থাকে। তখন আমি শুধু সিরোসিস পাবো, ফ্যাটি লিভার পাবো না। তখন এটা যে আসলে এনএফএলডির জন্য হয়েছে সেটা আমি বুঝতেও পারবো না, অর্থাৎ তার কজটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো না। তখন সেটাকে আমি বলবো ক্রিপ্টোজেনিক সিরোসিস। এই জন্য সাধারণত দেখা যায় যে এনএফএলডি গুলা আন্ডার ডায়াগনোস থাকে এবং 30-75% ক্ষেত্রে এটা ক্রিপ্টোজেনিক সিরোসিস হিসেবে প্রেজেন্ট করে। এছাড়া লেট প্রেজেন্টেশন থাকতে পারে কমপ্লিকেশন অফ পোর্টাল হাইপারটেনশন হিসেবে, যেমন প্যারিসিয়াল হেমোরেজ বা হেপাটোসেলুলার কার্সিনোমা। ইনভেস্টিগেশনে আমি ওই বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি গুলো তো দেখবই, সাথে ইমেজিং করতে পারি, আলট্রাসোনোগ্রাফি, এবং এগুলো করার পরে যখন আমার সন্দেহ হবে বা যখন আমি ডায়াগনোসিসটা এস্টাবলিশ করলাম তখন আমি স্কোরিং করব। কি স্কোরিং করব? এনএফএলডি ফাইব্রোসিস স্কোর অথবা FIB-4 স্কোর, ফাইব্রোসিস 4 স্কোর। তো এই স্কোরিং গুলা করে, মানে এটা কিভাবে করে এটা খুব জটিল, এটা কেউ অনলাইনে সার্চ করে দেখতে পারো যে ক্যালকুলেশনটা কি, অনেক জটিল ইকুয়েশন, এই জন্য এখানে দেখাচ্ছি না, বাট মার্কসটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তো আমি কি করলাম, রিস্ক ফ্যাক্টর তার আছে, ইমেজিং করে দেখলাম স্টিয়াটোসিস আছে, আদার কোনো ডায়াগনোসিস নাই, আদার ডায়াগনোসিস গুলো আমি এক্সক্লুড করে ফেলেছি, তাহলে আমি অনেকটা কনফার্ম যে তার এনএফএলডি আছে। এখন আমি স্কোরিং করব যে তার ফাইব্রোসিস আছে নাকি নাই। তো তার বয়স যদি 65-র চাইতে কম হয় তাহলে ফাইব্রোসিস 4 স্কোরে আমি দেখব যে তার রেজাল্টটা কত। 1.3 এর চাইতে কম হলে লো রিস্ক, 2.67 এর চাইতে বেশি হলে হাই রিস্ক, এবং মাঝামাঝি থাকলে সেটা হচ্ছে ইনডিটারমিনেট রিস্ক, অর্থাৎ আমি বলতে পারছি না তার ফাইব্রোসিস আছে নাকি নাই। আর 65 এর ওপরে হলে তখন আমরা 2 এবং 2.67 কে কাট অফ ভ্যালু ধরবো। এখন লো রিস্ক হলে তো ভালো কথা, হাই রিস্ক হলে তো খারাপ কথা, কিন্তু ইনডিটারমিনেট রিস্ক যদি হয় তখন আমি যে ইনভেস্টিগেশনটা করব সেটার নাম হচ্ছে ট্রানজিয়েন্ট ইলাস্টোগ্রাফি অথবা এনহ্যান্সড লিভার ফাইব্রোসিস প্যানেল। এখানের ভ্যালু আমরা কাট অফ হিসেবে ধরেছি 7.8 কিলো প্যাসকেল এবং 9.5। এর চাইতে কম হলে লো রিস্ক, বেশি হলে হাই রিস্ক। এখন একটা পেশেন্ট যদি লো রিস্কে থাকে তখন আমি তাকে প্রাইমারি কেয়ারে ম্যানেজ করতে পারবো, জাস্ট লাইফস্টাইল অ্যাডভাইস দিব এবং কার্ডিওভাস্কুলার যে রিস্কগুলো সেগুলোকে অ্যাড্রেস করবো। এগুলো করে আমি তাকে 2 থেকে 5 বছর পর পর রিঅ্যাসেসমেন্ট করতে থাকবো যে সে আবার হাই রিস্কে চলে গেল কিনা। বাট হাই রিস্ক যারা, তাদের ক্ষেত্রে অবশ্যই হেপাটোলজি ক্লিনিকে পাঠাতে হবে। লাইফস্টাইল অ্যাডভাইস তো অবশ্যই দিব, কার্ডিওভাস্কুলার রিস্ক আছে কিনা সেটা তো অবশ্যই দেখবো, এবং তাদের কোনো পোর্টাল হাইপারটেনশন বা হেপাটোসেলুলার কার্সিনোমা হয়ে গেল কিনা সেটা আমাদেরকে কিন্তু অ্যাসেস করতে হবে। তো এইভাবে আমরা ইনভেস্টিগেশন করব। সাথে লিভার বায়োপসিও করা যায়, এটা গোল্ড স্ট্যান্ডার্ড হলেও এটা আমরা সাধারণত করি না, কারণ এটা একটা ইনভেসিভ প্রসিডিউর এবং সাধারণত এটা করা হয় না। ম্যানেজমেন্টের মধ্যে যেহেতু ওবেসিটি একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ছিল, এই জন্য আমরা ওয়েট লস করার চেষ্টা করব, এবং 7 থেকে 10% ওয়েট লস যদি আমরা করতে পারি সেটা কিন্তু অনেক ভালো আউটকাম আমাদেরকে দিতে পারে। এই জন্য লাইফস্টাইল ইন্টারভেনশন করব, তাকে মেডিটেরিয়ানিয়ান ডায়েট ফলো করতে বলবো, ফ্রুক্টোজ কনজাম্পশন কমাতে বলবো, ইনসুলিন সেন্সিটিভিটি ইমপ্রুভ করার জন্য ডায়েটারি চেঞ্জ করতে বলবো, ফিজিক্যাল এক্সারসাইজ করতে বলবো। স্পেসিফিক কোনো ড্রাগ নাই যেটা এনএফএলডি ভালো করবে, বাট যেহেতু এটা মেটাবলিক সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড এই জন্য মেটাবলিক সিনড্রোম ট্রিট করলেই হবে। যেমন ডিসলিপিডেমিয়ার জন্য আমরা এইচএমজি কোয়ে রিডাক্টেজ ইনহিবিটর বা স্ট্যাটিন ড্রাগগুলো দিতে পারি। হাইপারটেনশন ট্রিট করব ইনসুলিন সেন্সিটাইজার হিসেবে গ্লিটাজনগুলো ইউজ করব, যেমন পায়োগ্লিটাজন, রোসিগ্লিটাজন। হাইডোজ ভিটামিন ই দেওয়ার কথা অনেকে বলেছিল, কিন্তু দেখা গেছে যে হাইডোজ ভিটামিন ই যদি দেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে ভালো আউটকাম হলেও আমাদের প্রোস্টেট ক্যান্সারের চান্স বেড়ে যায় কিংবা আদার মর্টালিটির কজগুলো কিন্তু অ্যাগ্রাভেট করে। আর আরেকটা ড্রাগ হচ্ছে ওবেটিকোলিক অ্যাসিড, এটা একটা ফার্নেসয়েড এক্স রিসেপ্টর অ্যাগোনিস্ট, তবে এটা এখনো ট্রায়ালের পর্যায়ে আছে, এবং যেহেতু এই রিলেটেড অনেক বেশি ট্রায়াল চলছে, মানে এই এনএফএলডি ড্রাগ রিলেটেড, তো আমরা আশা করতেই পারি যে ফিউচারে আমরা এটার এফেক্টিভ কোনো ড্রাগ পেয়ে যাব। এটার গ্লোবাল প্রিভ্যালেন্স 34%, বিএমআই এর সাথে রিলেশন আছে, বিএমআই বাড়লে এটার প্রিভ্যালেন্সটা কিন্তু বেড়ে যায়। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের সাথে এটার প্রিভ্যালেন্সের চান্স হচ্ছে 40-70%, ইথনিসিটির সাথে রিলেশন আছে, এবং মেলের ক্ষেত্রে এটার কিন্তু একটা প্রিডোমিনেন্স দেখা যায়। তো এইটুকুই ছিল আমাদের এনএফএলডি সম্পর্কে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।